প্রদীপ্তা বেশ ধনী পরিবারের মেয়ে। পারিবারিক ব্যবসা আছে, সাথে বাবা জার্নাল ক্রিমিনাল উকিল। দাদা ও বাবা দুজনেই ব্যবসা দেখেন। বাবা চায় প্রদীপ্তাও ব্যবসায় জয়েন করুক, তবে প্রদীপ্তার ব্যবসায় মাথা দেওয়ার কোনো ইচ্ছা নেই, কারণ ওর স্বপ্ন সিনেমার হিরোইন হওয়ার। তাই স্বপ্ন পূরণের জন্য কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই মডেলিং কোর্সেও ভর্তি হয়েছিল। পরিবারের সকলেই জানে ওর স্বপ্নের কথা, তাই কেউ বাধা দেয়নি। শুধু বাবা বলেছিল, যেতে চাইছো যাও, তবে জগৎটা ভীষণ ভয়ঙ্কর, নিজেকে বাঁচিয়ে চলা দায়, বুঝে শুনে শতবার ভেবে পা ফেলতে হয়। প্রদীপ্তা চুপ করে শুনলেও মনে মনে ভাবে, ভালো মানুষ নিশ্চয়ই আছে। প্রদীপ্তাকে দেখতে খুব সুন্দর, স্মার্ট, এন্টারটেনমেন্ট জগতে একদম মানানসই। অল্প দিনের মধ্যেই মডেলিংয়ে বেশ নাম করে সিনেমা জগতে পা রাখে। শুরুতেই কখনো নায়কের বান্ধবী, কখনো নায়কের বোন, কখনো প্রাক্তন প্রেমিকা, এইসব রোল পেয়ে যাচ্ছিল। দর্শকদের ভালোও লাগছিল, তবে মূল নায়িকার চরিত্র তেমন আসছিল না। টিভি সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয়ের একটা সুযোগ এসেছিল, কিন্তু প্রদীপ্তা যায়নি। কারণ ও জানে টিভি সিরিয়ালের দীর্ঘদিনের প্রজেক্টে আটকে গেলে সিনেমা জগতে যোগাযোগ রাখার সময় পাবে না। তাছাড়া একটা চরিত্রে এতদিন অভিনয় করে টেনে নেওয়ার ধৈর্য তার নেই। তাই সে সিনেমা জগতে স্ট্রাগল চালিয়ে যেতে থাকে। তবে সুযোগ যে একদমই আসেনি তা নয়। সেক্ষেত্রে শর্ত ছিল, টপ বসের কাছে পৌঁছতে গেলে নিচের জনকে অনেক টাকা দিতে হবে। আবার কোথাও কোথাও তো প্রধান মানুষটার কাছ থেকেই শুনেছে, আমার সিনেমায় তোমায় হিরোইন করে আমার কি লাভ হবে, লোকে তোমায় চিনবে, আমার জন্য কি করতে পারবে বলো। প্রদীপ্তা বোঝে এইসব ইঙ্গিত। একজন প্রডিউসার তো বলেই বসল, সিনেমা জগতে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকেই ছেলেমেয়েরা সুযোগ পাচ্ছে না, আর তোমার তো তেমন কিছুই নেই। একবার ভেবেছ শুধু শুধু কেন সুযোগ দেবে, হয় টাকা না হয় অন্য কিছু। আরে সিনেমাটাও তো একটা ব্যবসা নাকি, সোশ্যাল ওয়ার্ক তো নয়। মন খারাপ করে বাড়ি ফিরে আসে প্রদীপ্তা। টাকা দিয়ে বা আত্মসম্মান বিকিয়ে সে নাম করতে চায় না, কারণ সে মনে প্রাণে বিশ্বাস করে প্রতিভা থাকলে একদিন তা মানুষের সামনে আসবেই, আর ওর অভিনয় ক্ষমতা আছে। তবে ওই যে অসভ্য প্রডিউসারটা বলল, আজকের যুগে প্রতিভায় কিছু হয় না, প্রতিভা দেখানোর জন্য প্ল্যাটফর্মটাও নাকি কিনতে হয়, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, এই আর কি। দুদিন ঘরে থাকলেও প্রদীপ্তা আবার নিজেকে সামলে নিয়ে ভাবল, না, থেমে গেলে চলবে না, এই জগতেও ভালো মানুষ নিশ্চয়ই আছে। এটা ভেবে আবার বায়োডাটা দেওয়া শুরু করলো বিভিন্ন প্রোডাকশন হাউসগুলো ঘুরতে ঘুরতে। এই রকমই একটা প্রোডাকশন হাউসের রিসেপশানে দেখা হয় সৌনকের সাথে। সৌনক এখনকার উঠতি গায়ক, কয়েকটা টিভি শোতে গান করে পরিচিত মুখ, কিন্তু প্লেব্যাকে তেমন সুযোগ পাচ্ছে না। তাই বিভিন্ন গীতিকার সুরকারের বাড়িতে ছুটে চলেছে বিভিন্ন প্রোডাকশন হাউসগুলোতে সুযোগের আশায়। দেখতে নায়কের মতো হলেও একটু দুর্বল ও ভীতু প্রকৃতির। গরিব ঘরে জন্মালে সাধারণত মানুষের যা হয় আর কি। রিসেপশনিস্ট না এসে পৌঁছানো পর্যন্ত টুকটাক গল্প চলতে থাকে দুজনের। বায়োডাটা জমা করে বেড়ানোর সময় ফোন নাম্বারের আদান প্রদান হয়। কয়েকদিন পর ওই হাউস থেকেই প্রদীপ্তাকে ডাকে। বর্তমানের সবচেয়ে বিখ্যাত ডাইরেক্টর, যার ছবিতে কাজ করার জন্য ছেলেমেয়েরা ভাগ্য বলে মনে করে। ওনার সাথে কথা বলে প্রদীপ্তা ভালো লাগে। সিনেমার নাম দুই বোন। নায়িকার সাথে সমান দর্পে অভিনয় করার সুযোগ আছে। বোনের চরিত্রে অভিনয় করতে হবে প্রদীপ্তাকে। তবে অভিনয় ভালো লাগলে আগামী প্রজেক্টে নায়িকার ভূমিকাও ভেবে দেখতে পারেন তিনি। প্রদীপ্তা দেখল, এখানে অভিনয়ের সুযোগ পাওয়ার জন্য কোনো শর্তের প্রয়োজন হলো না, বরং তুলনামূলক কম হলেও পারিশ্রমিকও পাওয়া যাবে। 2 মাস পরে শুটিং শুরু হবে। সাথে সাথে হ্যাঁ বলে চলে আসে প্রদীপ্তা। ইতিমধ্যে প্রদীপ্তা ও সৌনকের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে ওঠে। প্রদীপ্তা সৌনককে খুব ইনোসেন্ট বলে মনে করত। সৌনক গ্রামের চাষির ছেলে, পড়াশুনো ওখানকার কলেজেই। টিভির এক রিয়েলিটি শোর কারণে কলকাতায় আসা ওর। গানটা ভালোবাসে, ওটাকে কেরিয়ার তৈরি করবে বলে প্রোগ্রাম শেষ হয়ে গেলেও গ্রামে ফিরে না গিয়ে এখানেই স্ট্রাগল করে যাচ্ছে। প্রদীপ্তা ভেবে নেয়, সে যদি দর্শকের মনে একটা ভালো জায়গা করে নিতে পারে, তবে সৌনককে সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। এদিকে প্রদীপ্তার নতুন সিনেমাটায় অভিনয় করা আর হলো না, কারণ শুটিং শুরু হওয়ার 9 দিন আগেই ডাইরেক্টর হঠাৎ অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হওয়ায় সব স্বপ্ন ভেঙে গেল প্রদীপ্তার।
এত দিনে প্রদীপ্তা মনের জোর হারিয়ে ফেলল। সৌনক তখন ওকে অনেক বোঝালো হার না মানার জন্য। অন্যান্য বন্ধুদের মতো সৌনকও আসত প্রদীপ্তার বাড়িতে। সকলে প্রথম দিকে সৌনককে প্রদীপ্তার 8-5টা বন্ধুর মতোই ভেবেছিল। কিন্তু প্রদীপ্তার বাবার সৌনককে ভালো লাগেনি। ওদের বন্ধুত্বের মধ্যে সৌনকের চেয়ে প্রদীপ্তার দায়ভারটাই বেশি বলে মনে হয়েছিল ওনার। একটা সময় দেখা গেল সত্যি প্রদীপ্তা নিজের কেরিয়ারের চেয়ে সৌনকের কেরিয়ার তৈরি করতে বেশি ভাবনা চিন্তা করছে। সৌনক যেখানেই ফাংশনে যাচ্ছে সেখানেই ওর সাথে সাথে যায়। নাচের গান হলেই প্রদীপ্তা নাচে অংশও নেয়। প্রদীপ্তা দর্শকের কাছে বেশ পরিচিত মুখ, তাই সৌনকের ফাংশন জমে যেত নাচে গানে। অবসর সময়গুলোতে প্রদীপ্তা সৌনককে নাচের স্টেপ শেখায়, যাতে গানের মিউজিক পার্টে ওর সাথে তালে তাল মেলাতে পারে এবং বেশি করে দর্শকের মন জয় করতে পারে। বেশ ফাংশন পেতে লাগলো সৌনক। এবারে সৌনক আর প্রদীপ্তা ঠিক করলো কিছু গানের মিউজিক ভিডিও তৈরি করে একটা ইউটিউব চ্যানেলে আপলোড করবে। যা ভাবনা তাই কাজ। ফাংশন করে কিছু টাকা জমিয়েছিল সৌনক। প্রদীপ্তা নিজের অ্যাকাউন্ট থেকে বেশ মোটা অঙ্কের টাকা তুলল। দুই মিলিয়ে স্টুডিও ভাড়া করে মিউজিশিয়ানদের নিয়ে রোমান্টিক স্বর্ণযুগে 10টা গানের অডিও তৈরি করলো প্রথমে। তারপর গানের কথা অনুযায়ী একটা গল্প তৈরি করে তাতে প্রদীপ্তা আর সৌনক অভিনয় করল। চ্যানেলের নাম দিল আর মিউজিক কলকাতা। বাড়ির লোকেরা বাধা দিল প্রদীপ্তাকে, কারণ তাদের পছন্দ হচ্ছে না নিজের কেরিয়ারকে জলাঞ্জলি দিয়ে সৌনকের পেছনে ছুটে বেড়াচ্ছে প্রদীপ্তা। গানগুলো আপলোড করার কিছুদিনের মধ্যেই একটা ভালো দর্শক পেল। ওদের সম্পর্কের কেমিস্ট্রি দর্শককে মুগ্ধ করল। ওদের দুজনের ভেতরে ভেতরে একটা প্রেমের সম্পর্ক তো গড়ে উঠেছিল। সেটাই ভিডিওগ্রাফিতে কাজে লাগালো প্রদীপ্তা। সৌনককে কিছুদিনের মধ্যে অনেক বেশি স্মার্ট তৈরি করে তুলল, শেখালো নাচ, অভিনয়। ওদের সম্পর্ক সবার সামনে চলে এলো। বাধা এলো প্রদীপ্তার বাড়ি থেকে। চাষির ছেলে, আর কোথায় প্রদীপ্তা বনেদি পরিবার। প্রদীপ্তার বাবা জানায় সৌনক লোভী, ওর চোখ বলে ও খুব ভালো ছেলে নয়। প্রদীপ্তা প্রতিবাদ করে বলে, আমি এতদিন ধরে মিশছি, আমি জানি না, আর তুমি শুধু তার চোখ দেখেই বলে দিলে সে বাজে, যাকে তুমি ভালো করে চেনোই না। সকলকে তুমি উকিলের চোখে দেখো। বড়লোকের জেদি মেয়ে সৌনকের অসম্মান সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে বন্ধু বাড়ি এসে ওঠে। তবু সৌনককে কিছু বলে না, এই সময় ওর বার্ডেন বাড়াবে না বলে। কয়েকদিন পর সৌনক জানতে পেরে দুজনে বিয়ে করে। ঠিক করে ইউটিউব চ্যানেলটা ঠিকভাবে দাঁড়ানো পর্যন্ত দুজনে কিছু কাজ করে সংসার চালিয়ে নেবে। প্রদীপ্তা আবার চুটিয়ে মডেলিং শুরু করে। মডেলিংয়ে কাজ করতে পারলে ভালোই টাকা পাওয়া যায়। সংসার চলে যায় প্রদীপ্তার টাকায়। সৌনককে শুধুমাত্র গানের দিকে মন দিতে বলে ও। সৌনকের ফাংশনেও ছুটে যায় ফাংশন জমিয়ে তোলার জন্য। কিন্তু সমস্যা দেখা দিল, ইউটিউব চ্যানেলে নতুন গান রিলিজ করার জন্য অতগুলো টাকা আসবে কোথা থেকে? ইউটিউব থেকে টাকা পেতে গেলে কিছুদিন তো গান ছেড়ে যেতে হবে পরপর। এরই মধ্যে একটা ফাংশনে গিয়ে একটা অডিও কোম্পানির মালিকের সাথে পরিচয় হয় দুজনের। আগে কত নামী শিল্পীদের ক্যাসেট বের হয়েছে ওনার অফিস থেকে। এখন ব্যবসার অবস্থা ভীষণ মন্দা যাচ্ছে। উনি সৌনকদের ব্যবসায় পার্টনার হয়। শর্ত হয় অডিওর অনেকটা দায়িত্ব তার, বাকি ভিডিও ও অডিওর কিছুটা খরচ সৌনকদের দিতে হবে। 50-50 শেয়ার ইউটিউবের ইনকাম থেকে। 2 বছরের মধ্যেই দারুণ জায়গায় পৌঁছে গেল চ্যানেলটা। ভালোই টাকা আসতে শুরু করলো। সেই সময় প্রদীপ্তার কাছে সেই পুরনো 2 বোনের কাজের অফারটা এলো। কিন্তু সৌনক বোঝালো অন্যের প্রোডাকশানে কাজ করে কি হবে, নিজের প্রোডাকশানে মন দিয়ে কাজ করলে আরও পরিচিতি বাড়বে, আয়ও বাড়বে। বোকার মতো প্রদীপ্তা বলে দিল সে আর কোনো হাউসে কাজ করবে না। তার একমাত্র সাধনা তাদের নিজের কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া। বন্ধ হয়ে গেল সকল কাজের দরজা। এর মধ্যে সৌনকের লেখা ও সুর করা কয়েকটা গান বেশ হিট করল। চারদিকে মাইকে বাজতে শোনা যাচ্ছে সৌনকের গান। এর ফলে সৌনকের মধ্যে অহংকার দানা বাঁধল ভালো রকমের। বিভিন্ন ধরনের প্রোগ্রামে ডাকও আসতে থাকে সৌনকদের। সৌনক খেয়াল করল ফাংশনগুলোতে সৌনকের ক্রেজ তো আছে, তবে দর্শক প্রদীপ্তার উপস্থিতিটা বেশি পছন্দ করছে। সৌনকের মনে হলো প্রদীপ্তা তো শুধু গানের সাথে হাত পা ছোড়ে, বাকি সব কৃতিত্ব তো তার, গুরুত্ব তার বেশি পাওয়া উচিত।
এদিকে প্রদীপ্তা সব ছেড়ে সংসার আর তার ধ্যান জ্ঞান কীভাবে কাজের মধ্যে নতুনত্ব আনা যায় যাতে দর্শকদের আরও বেশি পছন্দ হয়। এখন দুজনেই বেশ পরিচিত মুখ দর্শকদের কাছে। দাদার ছেলের অন্নপ্রাশনের জন্য প্রদীপ্তার বাপের বাড়ির সাথে মিল হয়, তবে প্রদীপ্তার বাবা মুখে কিছু না বললেও আজও সৌনককে ভালো চোখে দেখে না। ওনার মনে হতো প্রদীপ্তা যত পাগলের মতো ভালোবাসে ওকে, ততটা ভালোবাসা সৌনকের মধ্যে নেই। প্রদীপ্তাকে সৌনক ওপরে ওঠার ঢাল বানাচ্ছে। চলছিল সপ্তাহে একটা করে গান রিলিজ। ভিউয়ার্স দিনে দিনে বাড়ছে, সাথে লাইক কমেন্টস সবটাই। বরাবরই কমেন্টসের বেশিরভাগটাই থাকে প্রদীপ্তার প্রশংসায়। আগে দুজনে এগুলোতে এনজয় করত, তবে এখন সৌনক মন থেকে মেনে নিতে পারে না। মনে হয় সব কৃতিত্ব তার, তবে প্রদীপ্তা তার প্রশংসায় ভাগ বসাচ্ছে। গানগুলো ঠিক সময়ে রিলিজ হচ্ছিল, কিছু কিছু গান তো আবার আশার থেকেও বেশি দর্শক হচ্ছিল। কিন্তু সৌনক খুশি হতে পারে না। ওর মনে হয় এর থেকেও বেশি হওয়া উচিত ছিল। ওর মাথায় চাপল অনেক দিন ধরে দর্শক প্রদীপ্তার একই মুখ দেখছে, তো তাই ভিউজ তুলনামূলক কম হচ্ছে। নতুন মুখ হলে দর্শক আরও অনেক বাড়বে। তাই ও টিভি সিরিয়ালের কিছু নতুন ওঠা অভিনেত্রীদের সাথে কথা বলা শুরু করে প্রদীপ্তার অজান্তে। অভিনেত্রীরা বেশি টাকা পেলে না আসার তো কারণ নেই, কারণ সৌনকের চ্যানেলে যেমন সাবস্ক্রাইবার তেমনই দর্শক। সৌনক ঠিক করল নায়িকাদের দিয়ে ছোট্ট ছোট ড্রেস পরিয়ে ভিডিও শ্যুট করবে। সৌনক নিজের ভাবনা অডিও কোম্পানির কর্ণধার রবিকিশোর বাবুর মাথাতেও ঢুকিয়ে দিল। তিনিও ভাবলেন একটু চেঞ্জে ভালো কিছু তো হতেই পারে, টাকা বেশি রোজগার করতে সকলেই চায়। দুজনে সলা পরামর্শ করে সৌনক একটা মিটিংয়ের ডেট ঠিক করে প্রদীপ্তাকে নিয়ে গেল রবিকিশোর বাবুর কাছে। সৌনকের শেখানো কথাগুলোই বললেন রবিকিশোর বাবু, যার সারমর্ম হলো এখন ওনারা চান একটু দর্শকদের চাহিদা মতো একটু খোলামেলা ভিডিও শ্যুট করতে। নতুন কিছু উঠতি নায়িকার ছোট জামাকাপড় পরে শুটিং করতে রাজি হয়েছে। হ্যাঁ, অনেকটা বেশি টাকা দাবি করছে, সে ভিডিও থেকে উঠে আসবে। প্রদীপ্তা অমত করল না, তবে ওই চ্যানেলে ছোট জামাকাপড় পরিয়ে খোলামেলা সিন এর ভিডিও শ্যুট মন থেকে মেনে নিতে পারল না। তবু মন খারাপ লাগলেও চুপ করে রইল। প্রদীপ্তার দায়িত্ব পড়ল গানের গল্পের কাস্টিং করে সিনগুলো নায়ক নায়িকাদের বুঝিয়ে দেওয়া। রবিবাবু আরও বললেন, এরপর আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন, দর্শকদের একটু টেস্ট বদল আর কি। প্রদীপ্তা অবাক হলেও ভাবল হতে পারে। তাছাড়া ওরও একটু রেস্ট দরকার কয়েকদিন, শুটিংয়ের খাটনি তো কম নয়। নতুন গানের অ্যালবাম শুরু হলো নতুন নায়িকাদের সাথে। শুটিংয়ে গিয়ে বিপদ হলো, এসব নায়িকারা যতই ছোট জামাকাপড় পরতে বলো না কেন আপত্তি নেই, তবে আপত্তি হলো গল্পের অভিনয়ের ব্যাপারে তারা প্রদীপ্তাকে গুরুত্ব দিতে চায় না। তারা নিজেদের বিশাল ভাবে তারা টিভি স্টার, ইউটিউবের স্টার, প্রদীপ্তাকে গুরুত্ব দেবে কেন? সৌনক তখন নায়িকাদের মন রাখতে বলে, আরে তুমি এখানে কি করছো, ওদিকে যাও, ওই দিকটা সামলাও, ছেড়ে দাও ওনাদেরকে, ওনারা খুব ভালো করবে। প্রদীপ্তা দেখে সৌনক বেশ হাসি গল্পে নায়িকাদের সাথে মিশে যাচ্ছে। সৌনক বাড়ি ফিরে একটু প্রলেপ দিতে প্রদীপ্তাকে বলে, ওদের কিছু বলতে চেও না, ওরা শুনতে চায় না, প্রফেশনাল তো। প্রদীপ্তা হেসে বলে, প্রফেশনাল হলে বুঝি এমন হয়? আমি তো প্রফেশনাল নই, তাই জানি না। দুদিন পর থেকে প্রদীপ্তার শুটিংয়ে যেতে চায় না। সৌনক জোর করে নিয়ে যায়, কারণ অন্যান্য কাজগুলো থাকে তো। প্রোডাকশনের কোয়ালিটি আগের থেকে অনেক উন্নত হয়েছে। প্রদীপ্তা কয়েকদিন পর থেকে শুটিংয়ে যাওয়া বন্ধ করল। গানগুলো রিলিজ হতেই সত্যি দর্শকরা উপচে পড়ল। সৌনক তখন ভাবটা এমন দেখায়, এদের যদি আরও আগে আনতো তবে আরও কত টাকা আসতো এতদিনে, অনেকটা লস হয়ে গেছে। প্রদীপ্তার সামনে কমেন্টসগুলো পড়ে শোনায় আর নিজেই কত এনজয় করে। প্রদীপ্তা শুনতে শুনতে তখন বাবার কথা মনে পড়ে। সৌনকের চোখ বলে ও খুব লোভী। প্রদীপ্তা সেদিন বিশ্বাস করেনি, আজ কিছুটা হলেও মানে। প্রদীপ্তা এখন ফাঁকার সময় আগের মতো বন্ধুদের সাথে ঘুরতে যায়, গল্প করে কাটায়। বছর তিনেক রমিয়ে চলে আর মিউজিক কলকাতার গানগুলো। সেই সময় সৌনক যেন পাগল হয়ে ওঠে, নিজেকে সেরা গায়ক ভাবতে থাকে। অশান্তি বেঁধে যায় পার্টনারের সাথে। সৌনকের মনে হয় ওর কষ্টের ফসল পার্টনারকে শুধু শুধু দেবে কেন? সব দিক ও সামনে নিলে সব লাভটা ওর থাকবে। পার্টনারশিপ ছেড়ে নিজেই সব দিকটা সামলে নিচ্ছিল।
কিছুদিনের মধ্যে পাজল হয়ে সব দিক ঘেটে হলো। এতদিন তো মিউজিশিয়ানদের বাইনাক্কা সামলাচ্ছিল রবিবাবু, শুটিংয়ের ঝক্কি সামলাচ্ছিল প্রদীপ্তা। ওর জায়গায় একটা ছেলে নিয়েছে, সে তো সব সময় ডিসিশনের জন্য হাঁ করে থাকে সৌনকের দিকে। আগে গান নিয়ে ভাবনা চিন্তার অনেক সময় ছিল সৌনকের, আর এখন সব দিক মাথায় দিতে গিয়ে গান নিয়ে ভাবার সময় পাচ্ছে না। প্রদীপ্তাও তেমন গুরুত্ব দেয় না এখন কাজের ব্যাপারে। শুরু হলো বাড়িতে অশান্তি। ক্লাবগুলোতে ফাংশনের জন্য সৌনক অনেক করে টাকার রেট রাখল, সাথে রুট ব্যবহার। ভগবান অহংকার সহ্য করে না। ছোট ছোট জামা দিয়ে কতদিন আর দর্শককে ভুলিয়ে রাখা যায়। দর্শকের সংখ্যা কমতে থাকে চ্যানেলে। অনেক টাকা খরচ করে ভিডিও ছাড়লেও ইউটিউব থেকে সেই পরিমাণ টাকা আসছে না। এর মধ্যে হঠাৎ রবিবাবু একদিন প্রদীপ্তাকে ফোন করে বলে তিনি নতুন এক গায়ককে নিয়ে একইভাবে প্রজেক্ট শুরু করছে। তিনি চান প্রদীপ্তা ভিডিও, অভিনয় সব দায়িত্ব নিক। প্রদীপ্তা শুনেছিল ওদের মধ্যে পার্টনারশিপ আর নেই। প্রদীপ্তা হেসে বলল, সে কি, আপনিই তো একদিন বলেছিলেন আমি পুরনো হয়ে গেছি, তবে আমাকে কেন? তখন রবিবাবু সব ঘটনা বলে প্রদীপ্তাকে। প্রদীপ্তা পায়ের তলা থেকে মাটি সরে যায়। রবিবাবু আরও বলে, সৌনক আমাকে আপনাকে দুজনকেই ঠকিয়েছে। দেখছেন না তার ফলে ভিউজ কোথায় নেমে গেছে? আরে চ্যানেলটা দাঁড়িয়েছিল আপনাদের কেমিস্ট্রির ওপর। নতুন নায়িকাদের কি দায় বলুন তো? কাজ করবে, টাকা নেবে। আপনার চ্যানেলে গান চলল কি চলল না, ওদের তাতে কি এসে যায়? ওদের সাথে টাকার সম্পর্ক। আপনার মতো করে কি ভাববে ওরা? আজ প্রচণ্ড কষ্ট পেল প্রদীপ্তা। ফ্ল্যাটের দরজা বন্ধ করে প্রচণ্ড কাঁদল। সৌনক বাড়ি ফিরলে সত্যি তার জানতে চাইলে এড়িয়ে যেতে থাকে বিষয়টা। একটু জোরাজুরি করতে থাকলেই মেজাজ হারিয়ে প্রদীপ্তাকে মারার জন্য হাত পর্যন্ত তোলে। তবে নিজেকে সামলে নিয়ে বলে, তোমার হিংসার জন্যই আমার চ্যানেলের এই অবস্থা হয়েছে। প্রদীপ্তা অবাক হয়ে বলে, আমার হিংসার জন্য নয়, তোমার প্রোডাকশনের শ্রীবৃদ্ধি তোমাকে লোভী মানুষের মুখোশ থেকে বের করে এনেছে। ভগবান তোমার অহংকার সহ্য করেনি, তার জন্যই এই ফল। পরের দিন ভোর হতেই বেরিয়ে পড়ে প্রদীপ্তা। দুদিন কেউ তার খোঁজ পায়নি। তারপর বাবার কাছেই ফিরে আসে। এই দুদিনে সৌনক বুঝেছে কত অন্যায় হয়ে গেছে। বাড়িতে ফিরেছে শুনে সৌনক ছুটে যায় প্রদীপ্তার কাছে ক্ষমা চাইতে। কিন্তু দুঃখে অপমানে দেখা করে না প্রদীপ্তা। প্রতিদিন আসতে লাগলো সৌনক। বাবা বলল, কদিন ফেরাবি, মুখোমুখি তো হতেই হবে। দেখা করলো বাবার কথা মতো। সৌনক অনেক ক্ষমা চাইল, কান্নাকাটি করল। আরও একবার একসাথে সব কিছু শুরু করতে চাইল। কিন্তু প্রদীপ্তা আজ বেশ কঠিন। সে সৌনককে জানিয়ে দেয় আর কখনোই সে ফিরবে না। আর একসাথে কাজ, প্রদীপ্তা আর কখনোই লাইট ক্যামেরার সামনে আসবে না। সে ওই জগৎটাকে এখন ঘেন্না করে। এখন থেকে সে এখানেই থাকবে, বাবার ব্যবসায় জয়েন করবে। অনেক অনুনয় বিনয় করার পরেও খালি হাতে ফিরিয়ে দেয় সৌনককে প্রদীপ্তা। চোখের জল মুছতে মুছতে যখন সিঁড়ি দিয়ে নামছে, তখন প্রদীপ্তার বাবা সৌনককে কাছে ডেকে বলল, আমার মেয়েটা খুব বোকা জানো তো, আমি বলা সত্ত্বেও তোমাকে চিনতে পারেনি। যাই হোক, ও ফিরল না বলে মন খারাপ করো না। ভগবান যা করে তা মঙ্গলের জন্য করে। মন ভাঙলে সে মন জোড়া লাগে না গো। কাচের মতো দাগটুকু রয়েই যায়, যা তুমি হাজার চেষ্টা করেও মুছে দিতে পারবে না। ফিরে গিয়ে নতুনভাবে শুরু করো। তবে নতুন কাউকে সঙ্গী করার আগে কয়েকটা কথা তোমায় বলি। প্রবাদে আছে, কিছু মানুষ ঠেকে শেখে। তুমি কতটা শিখেছ জানি না, তবে কিছু তো শিখেছ। তুমি চাষির ছেলে, ব্যবসাটা ঠিক বোঝো না, তাই হঠাৎ বড়লোক হয়ে গিয়ে নিজের মাথা ঠিক রাখতে পারোনি। এটা অনেকেরই হয় জানো তো। কিছু মানুষ কেমন হয়, 5 তলা বিল্ডিংয়ে উঠবে, তখন লিফট ছিল না, তখন ওই পায়ে হাঁটা সিঁড়িগুলোই ছিল তার একমাত্র অবলম্বন। যখন বিল্ডিংটাতে লিফট শুরু হলো, সে ওই ওপরে ওঠার সিঁড়িগুলোকেই ভুলে গেল, গুরুত্বলেস ভাবল। কিন্তু সে ভুলে গেল লিফট যেমন তাকে খুব সহজে ওপরে তুলে দিতে পারে, আবার খুব তাড়াতাড়ি নিচে নামিয়ে দিতেও পারে। এই মানুষগুলোকে ভগবান ক্ষমা করে না, যেমন তোমাকেও করেনি। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই উপদেশগুলো দিলাম। আসলে একসময় জামাই হিসাবে ভেবেছিলাম তো, আজ ভীষণ খারাপ লাগছে তোমাকে দেখে। সৌনক শ্বশুরমশাইকে অনুরোধ করল প্রদীপ্তাকে ফিরিয়ে দিতে, নিজেকে একদম পাল্টে ফেলবে কথা দিল। কিন্তু উনি স্পষ্ট জানিয়ে দেন
তার পক্ষে সম্ভব নয়, কারণ এখন প্রদীপটার যে রূপ উনি দেখেছেন তাতে ওর সামনাসামনি দাঁড়িয়ে কথা বলতে উনিও ভয় পাচ্ছেন। ফিরে গেল সৌনক, তবে কোথায় গেল কেউ জানে না, কারণ আর মিউজিক কলকাতা চ্যানেলে আর নতুন কোনো গান রিলিজ করেনি। এদিকে প্রদীপটা সব ভুলে থাকতে বাবার ব্যবসায় মন প্রাণ ঢেলে দিল। ধীরে ধীরে ব্যবসায় বেশ উন্নতি করতে থাকে। তবে প্রদীপটা আজ একটা জিনিস শিখে গেছে, কাউকে সম্পূর্ণভাবে বিশ্বাস না করতে, নিজেকে নিজের মধ্যে গুটিয়ে রাখতে।